ধরুন এমন একটা সমাজ যেখানে মানুষ সত্য কথা জানতেই পারছে না, যেখানে মানুষ শুধু বিভ্রান্তিকর খবরই শুনছে, বিভ্রান্তিকর নিউজই শুনছে এবং বিভ্রান্তিকর তথ্যই ছড়াচ্ছে। অর্থাৎ যেখানে কোনো সত্য নিউজ ছড়াচ্ছে না, সেখানে কি হতে পারে? সেখানে এমন হতে পারে যে যারা প্রভাবশালী তাদের দ্বারাই নিউজ চ্যানেলগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, অথবা যারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে নিউজ চ্যানেলগুলো কাজ করছে। যে কোনোটি হতে পারে। সো যখন এরকমটি হয়ে থাকে তখন কিন্তু যে নিউজ পেপার বা জার্নালিজম যারা করে থাকেন তারা কিন্তু আসলে সঠিক পথে থাকেন না। এক্ষেত্রে তারা দেখা যায় যে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে থাকেন বা বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করেন। এভাবে যদি কোনো নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়া বিভ্রান্তিকর খবর ছড়াতে থাকে বা দায়িত্বহীনতার সাথে তারা তাদের কাজকর্ম করতে থাকে, অর্থাৎ ফলস নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো ছড়াতে থাকে, তাহলে কিন্তু একটা সমাজ আস্তে আস্তে মানুষ সত্যতার উপরে যে বিশ্বাস, যে আস্থা, সেটি কিন্তু আস্তে আস্তে উঠে যায় এবং এর ফলে সমাজকে বিভ্রান্ত করে ফেলে। কেন এই দুটি জিনিস আমাদের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ আমরা সেটি আলোচনা করব। আমরা আলোচনা করব ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন ইত্যাদি কিভাবে এই যে জার্নালিজমের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে থাকে এগুলো আমরা আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব সাংবাদিকতার বিভিন্ন দিক, ব্যাড সাইডস, গুড সাইডস এবং আমাদের দেশে কিভাবে সাংবাদিকতা কাজ করে থাকে ইত্যাদি। সো চলুন শুরু করা যাক। গণতন্ত্রের তিনটি স্তম্ভের কথা আমরা সবাই জানি: আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। কিন্তু আমরা চতুর্থ স্তম্ভের কথা অনেকে হয়তো শুনেছি, অনেকে হয়তো শুনিনি। চতুর্থ স্তম্ভ বলা হয় হচ্ছে গণমাধ্যমকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এটাকে ফোর্থ স্টেট এই শব্দ চয়নটা করা হয়ে থাকে, অর্থাৎ গণমাধ্যমই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কারণ একটি স্বাধীন এবং দায়িত্বশীল মিডিয়া সরকারকে চাপে রেখে অ্যাকাউন্টেবল রাখে এবং জনগণকে সবকিছু সম্পর্কে অবহিত রাখে এবং সত্যকে সবার সামনে প্রচার করে। আসলে মিডিয়া ফ্রিডম বলতে কি বোঝায়? মিডিয়া ফ্রিডম বলতে বোঝায় ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মানুষের অভিব্যক্তির যে স্বাধীনতা। এরপর রয়েছে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ মানুষের যে বাক স্বাধীনতা। মানুষ যখন যে কোনো কিছু বলতে পারবে যেটা লিগাল, যেটা রাষ্ট্রের এগেনস্টে না যায়, সেরকম কিছুই ফ্রিডম অফ স্পিচ। এছাড়াও রয়েছে অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ যে কোনো তথ্য যে কেউ যখন ইচ্ছা তখন চাইতে পারে, তখন নিতে পারে। এরপর রয়েছে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং, অর্থাৎ একজন সংবাদ মাধ্যম কর্মী তিনি চাইলে যখন যে কোনো রিপোর্ট করতে পারবেন, এ ব্যাপারে তার কোনো হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ কোনো সরকারের হস্তক্ষেপ থাকবে না। তিনি যে কোনো ব্যাপারে তার প্রতিবেদন তৈরি করতে পারবেন। আসলে এই যে ফ্রিডম অফ জার্নালিজম বা আমরা বলি যে মিডিয়া ফ্রিডম, এটার কেন প্রয়োজন, কেন দরকার? এটার প্রয়োজন হচ্ছে যে গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটির জন্য এবং জনগণের অ্যাওয়ারনেস এর জন্য এবং ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতার জন্য, অর্থাৎ সারা দেশে বা একটা রাষ্ট্রে কি হচ্ছে কি না হচ্ছে এ ব্যাপারে জনগণকে অবহিত করা এবং এ ব্যাপারে সরকারকে জবাবদিহিতার আওতায় এনে একটা ব্যালেন্সড পরিবেশ ক্রিয়েট করাই কিন্তু মিডিয়ার কাজ। তো এই জন্যই কিন্তু মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমরা এখন জানবো রেসপন্সিবল জার্নালিজম কি। রেসপন্সিবল জার্নালিজমের প্রথম যে ধাপটা রয়েছে সেটি হচ্ছে অ্যাকিউরেসি, অর্থাৎ একটা সংবাদ সেটা কতটুকু সঠিক, সেটি সত্য কি মিথ্যা এটি যাচাই করার পূর্বে আগে জানতে হবে সেটি কতটুকু সঠিক। এরপরে রয়েছে আমাদের ফ্যাক্ট চেকিং, অর্থাৎ এই যে আমাদের যে নিউজটা আমরা প্রচার করছি এই নিউজটার পেছনের গল্পটা কি বা এই সোর্সটা কি, অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে এবং এইটা সোর্স চেক করা। এই সোর্স চেক করেই আমরা ফ্যাক্ট চেক করতে পারি। এরপর রয়েছে ইথিক্যাল রিপোর্টিং, যেটা ন্যায়সঙ্গত কিনা এই রিপোর্টটা করা সেটাকে জাজ। এরপর রয়েছে অ্যাভয়েডিং বায়াস। অ্যাভয়েডিং বায়াস বলতে বোঝানো হয় যে কোনো পক্ষপাতিত্ব না করা, অর্থাৎ কোনো প্রভাবশালী বা কোনো নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের প্রতি কোনো প্রভাব বিস্তার না করে তাদের দিকে বায়াসনেস প্রকাশ না করেই নিউজটা প্রকাশ করা নিরপেক্ষভাবে। অর্থাৎ সাংবাদিকতার যে ফ্রিডম সেটিকে বলা হয় হচ্ছে রেসপন্সিবল ফ্রিডম। সো ফ্রিডমও থাকবে, একই সাথে রেসপন্সিবিলিটিও থাকবে, তখনই আমরা বলবো যে ফ্রিডম অফ মিডিয়া। আমরা কিছু একাডেমিক থিওরি নিয়ে আলোচনা করতে পারি। সর্বপ্রথম যে থিওরিটা আসবে সেটি হচ্ছে নোয়ান চমস্কির প্রোপাগান্ডা মডেল। সো নোয়ান চমস্কি তার প্রোপাগান্ডা মডেলে বলেছেন যে সংবাদ যে মাধ্যমগুলো রয়েছে তারা একটি প্রতিষ্ঠান হয়ে থাকে। সো প্রতিষ্ঠান যখন হয় তারা সাধারণত আর্থিকভাবে যদি স্বাধীন না হয়, কোনো বড় কোনো শ্রেণীর উপর যদি নির্ভরশীল হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের জন্য বায়াসনেস থেকে বের হয়ে আসা তাদের জন্য একটু কঠিনই হয়ে যায়। কারণ আর্থিকভাবে যেখান থেকে তারা সহযোগিতা
সহযোগিতা পেয়ে আসছেন বা পৃষ্ঠপোষকতা পেয়ে আসছেন, তাদের কাছ থেকে স্বভাবতই তারা কোনো কিছু গেইন করার স্বার্থেই কিন্তু তাদের পক্ষে নিউজ করে অনেক সময়। তো এটা অনেক সময় হয় কি যে আমরা জনগণরা সঠিক ইনফরমেশনটা পাই না, সঠিক যে তথ্য সেটি পাই না। এর ফলে যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে একটি গ্যাপ তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে যে প্রভাবশালী শ্রেণী অনেক সময় দেখা যায় যে নিউজের যে মেইন কাভারে আসছে, এসে তারা বোঝাচ্ছে যে তারা আমাদের জন্য অনেক কিছু করছে। অ্যাকচুয়ালি যখন যারা কর্মী বা নিউজ যে চ্যানেলগুলো, তারা যদি অন্য প্রভাবশালীর যে পৃষ্ঠপোষকতা অর্জন করতে চায়, তখন এই ধরনের নিউজগুলো অনেক সময় করে থাকে। এরপর একটা থিওরি রয়েছে যে ফোর্থ স্টেট থিওরি, এটি এডমন্ড বার্গ দিয়েছিলেন। এই থিওরির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে নিউজ পেপার বা মিডিয়া এরা হচ্ছে সরকারের ওয়াচডগ, অর্থাৎ সরকার কখন কোথায় কিভাবে কি করছে সেগুলোকে দেখভাল করা এবং এগুলোকে জাজ করা, জনগণের সামনে উত্থাপন করা, জনগণের সামনে উপস্থাপন করে সরকারকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো, এটিই কিন্তু নিউজ পেপার বা জার্নালিজম বা মিডিয়ার কাজ। সো এক্ষেত্রে ফোর্থ স্টেট থিওরিটা আমাদেরকে এটি বোঝায়। আর এরপর রয়েছে সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি। সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি আমাদের বলছে যে নিউজ পেপার বা মিডিয়া বা জার্নালিজম তারা কিন্তু আমাদের সমাজে একটা ন্যারেটিভ দাঁড় করাতে পারে। সো সেক্ষেত্রে তারা যদি ইথিক্যাল না হয়, তখন কিন্তু আমাদের সমাজের জন্য এটি ক্ষতিকর হতে পারে, আমাদের সমাজের মূল্যবোধ নষ্ট হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে তাদের কিন্তু ইথিক্যাল হওয়াটা খুবই জরুরি। এরপর রয়েছে এজেন্ডা সেটিংস থিওরি। এই থিওরি দ্বারা বোঝানো হচ্ছে যে নিউজ পেপার বা মিডিয়া তারা জনগণের কি আলোচনার বিষয় হবে, আলোচ্য বিষয় হবে, সেগুলি কিন্তু নির্ধারণ করে দেয়। আমরা সম্প্রতি না, আমরা সবসময় দেখে থাকি, আমরা যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখি যে কোনো নিউজ চ্যানেল যখন কোনো নিউজ আনে, যখন কোনো চটকদার কোনো নিউজ আনে, অর্থাৎ হলুদ সাংবাদিকতা আমরা বলতে একটা টার্ম বুঝি, তো যখন কোনো আকর্ষণীয় কোনো নিউজ আনে, তখন কিন্তু জনগণের মধ্যে সেটা নিয়ে অনেক বেশি কথা হয়। যেমনটি আমরা দেখেছি এই যে গত কোরবানি ঈদ গেল, এই কোরবানি ঈদের সময় কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের নামে কিন্তু একটা পশু কোরবানির কথা চলছিল। পরবর্তীতে আমাদের বাংলাদেশের সরকার সেটি কোরবানি দেওয়া থেকে বিরত রাখে। সো এই যে আমাদের নিউজ চ্যানেলগুলো বেশি বেশি নিউজ করার ফলে এটা কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। সো এর ফলে কিন্তু মানুষের মুখে মুখে কিন্তু এই নিউজটা ছিল। সো নিউজ পেপার বা চ্যানেলগুলা কিন্তু তারা চাইলে সেট করতে পারে যে জনগণ কি নিয়ে আলোচনা করবে। সো এটিই কিন্তু আমরা বলছি যে এজেন্ডা সেটিংস থিওরি। মিডিয়া ফ্রিডমের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা এমন যে যেহেতু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে আমাদের দেশে যেহেতু যে আমাদের গণতন্ত্রের একটি দেশ, তো 5 বছর পর পর আমাদের দেশের সরকার পরিবর্তন হয়, যদিও বিগত কয়েক বছরে সেটা নিয়মিত হয়নি। নর্মালি আমাদের যে 5 বছর পর পরই সরকার পরিবর্তন হওয়ার কথা। সো এক্ষেত্রে দেখা যায় যে যারা লিডিং নিউজ পেপার অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে সরকারের পক্ষপাতী হয়ে কাজ করছে, কিন্তু আবার যখন সরকার পতন হয় বা নতুন কোনো সরকার আসে, তখন কিন্তু আবার তারা নতুন সরকার হয়ে কাজ করছে বা নতুন সরকারের বিপক্ষে কাজ করছে। তো এক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল পারসনস বা পলিটিক্যাল যে ইন্ডিভিজুয়ালস, তাদের দ্বারা দেখা যায় যে নিউজ পেপার বা মিডিয়াগুলো এফেক্টেড হয়, ইনফ্লুয়েসড হয়। সেক্ষেত্রে অনেক সময় জনগণ যে সঠিক নিউজটা বা সঠিক যে তথ্য সেটি কিন্তু পায় না। সো এখানে কিন্তু জনগণের জন্য যে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এটি কিন্তু ব্যাহত হচ্ছে। এরপর হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ফেক নিউজ অ্যান্ড মিস ইনফরমেশন। তো আমরা দেখে থাকি যে আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে এই যুগে কিন্তু প্রচুর পরিমাণে ফেক নিউজের ছড়াছড়ি এবং সাথে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনও আছে। আমরা জানি যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মধ্যে কিছুটা কিঞ্চিত পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে মিস ইনফরমেশন হচ্ছে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয় না, এটি যে কোনো প্রকারভাবে ভুল করে ছড়ানো হয় এবং মানুষ সেটিকে সত্য মনে করে প্রচার করে। আর ডিসইনফরমেশন হচ্ছে মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে যখন সেটি ছড়ানো হয় বা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে বা কাউকে হেনস্থা করার উদ্দেশ্যে যখন এটি ছড়ানো হয়, তখন সেটিকে ডিসইনফরমেশন বলা হয়। সো এই যে যখন নিউজ পেপারের মাধ্যমে ফেক নিউজ বা মিস ইনফরমেশন ছড়ানো হয়, সাধারণত সোশ্যাল মিডিয়ায় এটি বেশি হয়ে থাকে। সো যখন এটি করা হয়, তখন কিন্তু এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই মিস ইনফরমেশনগুলো যে ট্রু ইনফরমেশন সেগুলো থেকেও বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ
এই যে নিউজগুলো তখন কিন্তু চটকদার নিউজ হয়, অর্থাৎ মানুষের জন্য অনেক বেশি আকর্ষণীয় হয়, আকর্ষণীয় করেই কিন্তু যে সংবাদ মাধ্যম কর্মীরা তারা তুলে ধরেন। সো এক্ষেত্রে সেই যে নিউজগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে একটা ভুল ধারণা এস্টাবলিশ হয়ে যায়। এরপর আরেকটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কমার্শিয়াল বায়াসনেস, অর্থাৎ যে নিউজ মিডিয়াগুলো রয়েছে সেগুলি তাদের ব্যবসার স্বার্থে বা বিজনেসের স্বার্থে অনেক সময় তাদেরকে যে কোনো দিকে বায়াসনেস এর আচরণ করতে হয়, কারণ তাদের পৃষ্ঠপোষকতার ব্যাপার রয়েছে, তাদের আর্থিক যে সক্ষমতা সেটি সম্পূর্ণ না থাকার ক্ষেত্রে এটি অনেক সময় দেখা যায় যে এই যে কমার্শিয়াল বায়াসনেস এটি অনেক বেশি হয়ে থাকে। এরপর আরেকটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে জার্নালিস্ট সেফটি ইস্যুস, অর্থাৎ আমরা দেখে থাকি যে আমাদের দেশে বিগত কয়েক বছরে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে, বড় বড় আন্দোলন। এছাড়াও যে কোনো প্রকার সরকারের বিরুদ্ধে বা কোনো বড় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা বড় কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গের বিরুদ্ধে যখনই কোনো সংবাদ মাধ্যম কর্মীরা নিউজ করতে যান, তখন কিন্তু দেখা যায় যে তাদের যে জীবনের নিরাপত্তার একটা বিষয় চলে আসে। তারা হয়তো জীবনের নিরাপত্তার বিষয় থাকে অথবা তাদের পরিবারের নিরাপত্তার বিষয় থাকে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যে ফ্রিডম অফ মিডিয়ার একটা বড় একটা চ্যালেঞ্জ। তারা কিন্তু স্বাধীনভাবে নিউজ করতে গেলে এই চিন্তাগুলো তাদের করতে হয়। আমরা এই যে মিডিয়া ফ্রিডম নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু কথা বলি। বাংলাদেশে অনলাইন মিডিয়া দ্রুতই বাড়ছে। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে একজন মানুষ কিন্তু নিজেই মিডিয়া হয়ে কাজ করেন। অনেক সময় দেখা যায় যে বড় বড় নিউজকে আরো বাড়িয়ে মানুষ নিজেই কমেন্টস করে বা নিজেই শেয়ার করছে। এছাড়াও দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের নিউজ চ্যানেলের সংখ্যাও বেড়েছে, অর্থাৎ আমাদের যে সরকারি যে নিউজ চ্যানেলের সংখ্যা সেটির বাইরেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল অনেক বেড়ে গিয়েছে, যেটি আমাদের কোনো ভেরিফিকেশন ছাড়াই তারা নিউজ ছড়াচ্ছে, যেটি সত্য কি মিথ্যা আমরা অনেক সময় ভেরিফাই করতে পারি না। এর ফলে সোশ্যাল মিডিয়াতে নিউজ কনজাম্পশন বাড়ছে, মানুষ নিউজ অনেক প্রচুর দেখছে এবং এর ফলে মানুষ সত্য দেখছে নাকি মিথ্যা দেখছে এটি অনেক সময় জাজ করে উঠতে পারে। এরপরে হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিস ইনফরমেশনটা অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ আমাদের যে জেনারেশনাল গ্যাপ রয়েছে, অর্থাৎ বর্তমানের যে জেনারেশন জেড যারা তারা তাদের ইন্টারনেট ইউজেসটা একরকম, কিন্তু যারা ওল্ডার জেনারেশন বেবি বুমার্স বা এর পরবর্তী যারা জেনারেশন ওয়াই যারা ছিলেন বা মিলেনিয়াম যারা ছিলেন, তারা সাধারণত যে তাদের ইন্টারনেট ইউসেজের ধরনটা কিন্তু একটু ভিন্ন। সো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ডিজিটাল লিটারেসি, অর্থাৎ আমাদের যে ডিজিটাল ডিভাইস বা আমাদের ইন্টারনেট ইউসেজ সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞানগুলো কিন্তু সবার মধ্যে সমান না। এক্ষেত্রে দেখা যায় যে সত্য মিথ্যার পার্থক্য, অর্থাৎ অনলাইনে কোনটি এআই দিয়ে বানানো, কোনটি ভুয়া নিউজ, কোনটি মিস ইনফরমেশন, এটি অনেক সময় অনেকে এটি আলাদা করতে পারেন না। এক্ষেত্রে তারা শেয়ার দিয়ে থাকেন, শেয়ার দিয়ে সেটিকে সত্য নিউজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় আস্তে আস্তে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মিস ইনফরমেশনটা আমাদের দেশে বেড়েই চলে। এরপর হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব বাড়ছে। আমাদের কিছু ফ্যাক্ট চেকিং এর ওয়েবসাইট আমরা খুব নাম করা রয়েছে, যেমন রিউমার স্ক্যানার বিডি। আমাদের গভর্নমেন্ট, আমাদের যে বর্তমান সরকার, সো তারাও কিন্তু প্রত্যেকটা বিভাগে ফ্যাক্ট চেকিং এর অফিস বানানোর চিন্তা করছেন। সো আমাদের কিন্তু ফ্যাক্ট চেকিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে যে পরিমাণে মিস ইনফরমেশন ছড়ায়, মানুষের মাঝে এই বিভ্রান্তিগুলো যাতে না থাকে, এর জন্য একটা অফিসিয়াল সোর্স থাকলে আমরা সেটিকে চেক করতে পারি। সো আমরা কিছু সলিউশন নিয়ে কথা বলবো যে আমরা এই চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়ে উঠতে পারি এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এগুলো কিভাবে কাজে লাগাতে পারি আমরা। স্ট্রং মিডিয়া এথিক্স, অর্থাৎ যে মিডিয়াগুলো আমাদের কাছে নিউজ চ্যানেল বা নিউজ পেপারের মাধ্যমে আমাদের কাছে নিউজ ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে ইথিক্যাল ওয়েতে নিউজ রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ ইনফরমেশন যেটি আমরা পাবো সেটি তারা সঠিকভাবে তো অবশ্যই করবে এবং নৈতিকভাবেও তারা সঠিক কিনা সেটিও বিবেচনা করবে। এরপর হচ্ছে বেটার ফ্যাক্ট চেকিং, অর্থাৎ ফ্যাক্ট চেকিং এর জন্য যেমন প্রাইভেট এবং গভর্নমেন্ট দুই পক্ষেরই একসাথে কাজ করতে হবে। শুধু এক পক্ষ কাজ করলে দেখা যায় যে অনেক সময় যে এটি বায়াস হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে আমাদেরকে দুই পক্ষে একসাথে হয়ে কাজ করতে হবে। জার্নালিস্ট প্রোটেকশন, অর্থাৎ যখন সংবাদ মাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় তারা নিউজ চ্যানেল থেকে নিউজ সংগ্রহ করতে যান, তখন তাদের জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বা তাদের পরিবারের প্রতি হুমকি আসতে পারে। সো এইগুলো থেকে আমাদের যাতে যে সংবাদ মাধ্যম কর্মীদের যে জীবন রক্ষা হয় বা জীবনে কোনো হুমকি না আসে, এই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ট্রান্সপারেন্ট রেগুলেশন, অর্থাৎ আমাদেরকে এমন কোনো রেগুলেশন করতে হবে, এমন কোনো আইন করতে হবে, এমন কোনো অধ্যাদেশ করতে হবে যেটা স্বচ্ছতা প্রকাশ করবে। অর্থাৎ একটা সংবাদ মাধ্যম তারা কতটুকু স্বচ্ছ নিউজ প্রকাশ করছে এ ব্যাপারে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং তারা কতটুকু স্বচ্ছ নিউজ প্রকাশ
করছে এবং অন্যান্য নিউজ চ্যানেলের সাথে কম্পেয়ার করে তাদের অবস্থান কি, এগুলো আমাদের সামনে আনা যেতে পারে। মিডিয়া ফ্রিডম এবং রেসপন্সিবল জার্নালিজম একে অপরের পরিপূরক। একটি স্বাধীন মিডিয়া সত্যকে খুঁজে বের করে, আর দায়িত্বশীল মিডিয়া সেই সত্যকে জনগণের মাঝে, মানুষের মাঝে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেয়। ফ্রি মিডিয়া বিল্ডস ডেমোক্রেসি, রেসপন্সিবল মিডিয়া বিল্ডস ট্রাস্ট। তো আজকে এ পর্যন্তই ছিল। সামনের দিন অন্য কোনো টপিকে কথা হবে। ধন্যবাদ।